সবাইকে আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনামগুলো। ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থান ঘোষণাপত্র দেবে অন্তর্বর্তী সরকার। আগামীকালের কর্মসূচির ব্যাপারে সিদ্ধান্ত নিতে মিটিং করছেন ছাত্র ও নাগরিক কমিটির নেতারা। জুলাই গণহত্যার বিচার বিলম্বে স্মৃতি ফাউন্ডেশনের হতাশা। দোষীদের আইনের আওতায় আনা প্রধান কাজ, বিভেদ না তৈরির আহ্বান। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল, তাদেরকে অনেককে জড়িত করা হয়েছে, অনেকে ইচ্ছাকৃতভাবে অতি উৎসাহী হয়ে কাজগুলো করেছে, কিন্তু তাদের শাস্তি আজকে বদলির মধ্যে সীমাবদ্ধ। সবাইকে প্রশ্নবিদ্ধ করার একটা খেলা চলছে, এই খেলায় পা দিয়ে দিয়েন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘৃণা স্তম্ভে শেখ হাসিনার গ্রাফিতিতে ছাত্র জনতার জুতা ঝাড়ু নিক্ষেপ, পুষ্পোত্তলিকা পোড়ালো ছাত্রদল। নীলফামারীতে ক্রস ফায়ারে নিহত বিএনপি নেতার পরিবারকে বাড়ি উপহার। তারেক রহমান বললেন, দেশ স্বৈরাচার মুক্ত হলেও সামনে রয়েছে বড় যুদ্ধ। পুলিশের মধ্যে যারা অপরাধী তাদের অবশ্যই বিচার হবে, বললেন প্রধান উপদেষ্টা। মাঠ প্রশাসনই আসল সরকার, অভ্যুত্থানের চেতনা ধারণ করেই করতে হবে কাজ। তথ্য সমন্বয়ে সময় লাগায় সচিবালয় অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত রিপোর্ট দেয়া হবে কাল। 4 দিন পর প্রবেশাধিকার পেলেন সাংবাদিকরা। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে বলেও জানান তিনি। এতে জুলাই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে ঐক্যের ভিত্তিতে জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে। সকলের অংশগ্রহণের মাধ্যমে কিছুদিনের মধ্যেই সর্বসম্মতিক্রমে এই ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানান। রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে কৌতূহল দেখা যাচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে। ৭২-এর সংবিধান বাতিলের যে কথা উঠে এসেছে তা নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। বিএনপির রাজনীতিকদের কেউ কেউ বলছেন, এমন নজির তৈরি হলে পরে যত সরকার আসবে তারা আগের সব বাতিল করতে চাইবে। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষকরা বলছেন, ঘোষণাপত্র প্রকাশে তো বিলম্ব হয়েই গেছে, তাই সব রাজনৈতিক দল আর বিশেষজ্ঞদের মতামত নেওয়া দরকার। জুলাই আগস্টে জীবন বাজি রেখে লড়েছে ছাত্র জনতা। ক্ষমতা ছেড়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা। নতুন সরকার গঠন হলেও এতদিন রক্তঝরা পরিবর্তনের কোনো ঘোষণাপত্র ছিল না। মঙ্গলবার বছরের শেষ দিন সব সমন্বয়ক মিলে শহীদ মিনারে দেবেন ঘোষণাপত্র। যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। বলা হচ্ছে, সংবিধান প্রতিস্থাপন ও আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে অপ্রাসঙ্গিক করাই তাদের এই কর্মযজ্ঞের মূল উদ্দেশ্য। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নামের এই কর্মকাণ্ড নিয়ে ব্যাপক কৌতূহল রাজনীতি ও সচেতন নাগরিকদের মধ্যে। এই মতামতটাকে একদম ফেলে দেওয়া যাচ্ছে না, আবার একদম যে আপনি এটার এগেনস্টেও বলতে পারবেন তাও না। সো এটা কনসিডারেশনে রাখা উচিত। নিজেকে যদি নিজে আমরা শুধরাতে না পারি প্রতিটি জায়গা থেকে, তাহলে যতই সংবিধান পরিবর্তন করেন আর যত পরিবর্তনই আপনি বাস্তবায়ন করেন না কেন, প্রকৃত অর্থে ওটা কিন্তু খুব বেশি দিন লাস্টিং করবে না। সংবিধানে তো আমাদের ল্যাঙ্গুয়েজটাও তো খুব আগের স্টাইলে আছে, যেটা আমরা বুঝতে পারি না এক্স্যাক্টলি কি আছে ইনসাইড দ্য সংবিধান। সো আই থিংক ইট শুড বি চেঞ্জড সো দ্যাট আমরা যেন বুঝতে পারি যে আসলে কি আছে। সমন্বয়করা জানিয়েছেন, ঘোষণাপত্রের খসড়া পাঠানো হয়েছে রাজনৈতিক দলগুলোকে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সংবিধান বাতিলের পক্ষে নন। তার মতে এটা ভালো কোনো নজির তৈরি করবে না। মুজিববাদী তো কোনো আদর্শ এখানে নাই, ৭২ সংবিধানে
বাহাত্তর সংবিধানের কিছু কিছু হয়তো ইনকনসিস্টেন্সি আছে, সেগুলো অ্যামেন্ডমেন্ট করা যেতে পারে। এটাকে ফেলে দিতে হবে, ছুড়ে দিতে হবে, নতুন সংবিধান করতে হবে, ফর হোয়াট? আমার প্রশ্ন বলে যে আপনার সময় আন্দোলনের যারা ছিল, সকল রাজনৈতিক দল, সকল মানুষ, সকল বিদ্যুৎজীবী যারা ছিল, সবাই মিলে আলোচনা করি কীভাবে সংস্কার তাদের শেষ করতে পারি। দলটির আরেক নেতা ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ইহসানুল হক মিলন বলছেন, আগে ঘোষণাপত্র পর্যবেক্ষণ করতে চান তারা। যদি তারা আগেই 8ই আগস্ট যদি বিপ্লবী সরকারটা গঠন করত, তাহলে হয়তো বা বিষয়টি আমরা অন্যভাবেও দেখতাম। তবে অপেক্ষায় রইলাম, ঘোষণাপত্রটি দেখি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ বলছেন, বর্তমান প্রেক্ষাপটে আগে সকল অংশীজনের মতামত নেওয়া দরকার। তারা চাচ্ছেন দেশকে পুরোপুরি, দেশের রাজনৈতিক চরিত্রকে পুরোপুরি পাল্টে ফেলতে। আপনি পাল্টে ফেলতে পারেন, কিন্তু সেখানে আপনার লক্ষ্য রাখতে হবে যে আপনাদের সাথে আর যারা আছে তারা কি পাল্টে ফেলতে চায় কিনা। তা আপনি সবাইকে নিয়ে বসে আবারও বিপ্লবে ডাক দিয়ে আপনি সেই ঘোষণা দেন। 31 ডিসেম্বর বিকেল 3টায় বিপ্লবের ঘোষণাপত্রে কি থাকছে এখন তাই দেখার অপেক্ষা। অবশ্য তার আগে শহীদ মিনারে শপথ নেবার কথা রয়েছে 158 সমন্বয়কের। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আমরা যেমনটা শিরোনামে জানাচ্ছিলাম, অন্তর্বর্তী সরকারের তরফ থেকে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির কথা জানানোর পর আগামীকাল শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কর্মসূচির ব্যাপারে সিদ্ধান্ত নিতে মিটিং করছেন সংগঠন দুটির নেতারা। আরও জানতে চাই বিস্তারিত সহকর্মী এম এ আজিজের কাছ থেকে। আজিজ, কি আপডেট আছে আপনার কাছে, আর কালকের কর্মসূচি কি থাকছে না স্থগিত হচ্ছে? ধন্যবাদ ন্যান্সি। আমি এই মুহূর্তে আছি কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে আগামীকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি ঘোষণাপত্র দেওয়ার কথা রয়েছে। তো এই মুহূর্তে আমি রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে আমি সবশেষ যে তথ্য আমি আপনাকে জানাতে পারি সেটা হলো, এখানে ছোট করে আগামীকালকের যে অনুষ্ঠান সেটার প্রস্তুতি চলছে। তবে এর মধ্যে সরকারের পক্ষ থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছে। আমরা জানতে পেরেছি রাতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব এই তথ্য জানিয়েছেন। তিনি সেখানে বলেছেন যে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে। শফিকুল আলম জানান যে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সব শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। এতে জুলাই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিত, ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে। আমরা জানতে পেরেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামীকালের যে অনুষ্ঠান, আগামীকালকের যে প্রোগ্রাম, সেটার একটি প্রস্তুতি বৈঠক চলছে। এই সরকারের পক্ষ থেকে এই বক্তব্য আসার পরে আমরা জানতে পেরেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বেশ কয়েকজন যমুনা টেলিভিশনকে জানিয়েছেন যে রাষ্ট্র যদি এই উদ্যোগ নেয়, এই ঘোষণাপত্র উদ্যোগ যদি রাষ্ট্র নেয়, সেখানে তারা হয়তো নিজেরা এই আগামীকালের প্রোগ্রাম থেকে সরে আসতে পারেন। কিছুক্ষণ পরেই তারা হয়তো ব্রিফ করবেন। সেই ব্রিফ থেকে সবশেষ তথ্য হয়তো জানা যাবে যে আগামীকালকের প্রোগ্রাম হবে কিনা। তবে এরই মধ্যে আমরা জানতে পেরেছি দেশের বিভিন্ন স্থান থেকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসতে শুরু করেছেন। তো সেখানে এত মানুষ যখন রাজধানীতে ঢুকবেন, তাদেরকে আসলে কিভাবে ম্যানেজ করা হবে বা এই প্রোগ্রাম হবে কিনা, সেটি আসলে প্রস্তুতির বিষয় রয়েছে। নিশ্চয়ই আপনার ব্রিফিং হলে আপনার মাধ্যমে আমরা দেশবাসীকে জানাতে পারবো পরবর্তী যে কর্মসূচি তাদের, সেটা। আপনাকে ধন্যবাদ। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ঢাকায় দ্বিতীয়বারের মতো শহীদ পরিবারের কাছে আর্থিক সহযোগিতা দেয়া হয়েছে। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, সহায়তা নয়, শহীদ পরিবার চায় হত্যার বিচার। অনুষ্ঠানে গণহত্যার বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন উপদেষ্টারা। জুলাই হত্যাকাণ্ড নিয়ে মামলা বাণিজ্য হচ্ছে বলে জানান আইন উপদেষ্টা। আমরা তোমরা বলে বিভেদ গড়ে তোলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন রেজওয়ানা হাসান। শহীদ পরিবারের পাশে বাংলাদেশ, এই প্রতিপাদ্য সামনে রেখে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকা বিভাগে দ্বিতীয় ভাগে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে শহীদদের পরিবারকে। প্রিয়জনের আত্মত্যাগের কথা স্মরণ করে আবেগ আপ্লুত স্বজনরা। এই পর্যন্ত কয়টা ছাত্রলীগ গ্রেপ্তার করেছেন? উবাইদুল কাদের বাংলাদেশ 3 মাস অবস্থান করার পরে কিভাবে চলে যায় বাংলাদেশ থেকে,
এর জবাব কে দিবে? এই যে 1000 মায়ের বুকে আগুন জ্বলতেছে, আজকে দুঃখ লাগে কোনো উপদেষ্টারা বিচারের জন্য মুখ খুলেননি। অনুষ্ঠানে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, 9টি ধাপে 8টি বিভাগে 760 পরিবারকে আর্থিক সহায়তার চেক দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এই পুলিশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল, তাদেরকে অনেককে জড়িত করা হয়েছে, অনেকে ইচ্ছাকৃতভাবে অতি উৎসাহী হয়ে কাজগুলো করেছে, কিন্তু তাদের শাস্তি আজকে বদলির মধ্যে সীমাবদ্ধ। তাহলে আমি তো আসলে একটা অন্যায় বিচার না করে সেই অন্যায়টাকে আরো প্রশ্রয় দিচ্ছি। ভিডিও দেখিয়ে আমাদেরকে পুলিশের চেহারা সহ বলা হয় যে এই যে ভিডিও আছে আমাদের কাছে, তাদের এখন কি অবস্থা, তাদের কি বিচার হয়েছে নাকি? আমার মনে হয় এই প্রশ্ন আমাদের কাছে, এই প্রশ্নের সঠিক উত্তরটি নেই। অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন উপদেষ্টা জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ জুলাই গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা। হত্যাকারী খুনি হাসিনা এবং তার পুলিশ বাহিনী এবং যারা এটার সাথে জড়িত ছিল প্রত্যেকের বিচার করা। আপনারা যদি উন্মুক্ত ভাবে চলাচল করতে না পারেন, সেটা আমাদের জন্য একটা লজ্জার বিষয় হবে। যেভাবে দেখাশোনা করার আমাদের দায়িত্ব ছিল সেটা আমরা করতে পারি নাই। জুলাই হত্যাকাণ্ড নিয়ে মামলা বাণিজ্যের কথা বলেন আইন উপদেষ্টা। আরেক উপদেষ্টা বলেন, সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চলছে ষড়যন্ত্র, তাই বিভেদ তৈরি করা যাবে না। মামলা বাণিজ্য শুরু হয়েছে, এদেরকেও আমরা চিহ্নিত করব, অবশ্যই তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। প্রথমে আমাদের শুদ্ধভাবে মামলা করতে হবে। আমাদের আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে লিগ্যাল এইড একটা সেল করে দিব, এটাও তোমাদেরকে আমি কথা দিচ্ছি 7 দিনের মধ্যে করে দিব। আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে ফেলতে পারলে তো ওদের লাভ, কাজে সবাইকে প্রশ্নবিদ্ধ করার একটা খেলা চলছে, এই খেলায় পা দিয়ে দিয়েন না। অনুষ্ঠানে জানানো হয়, শহীদ পরিবারের সদস্যদের মধ্যে যে ট্রমা তৈরি হয়েছে সেটি কাটাতে কাজ করছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন একটা হেল্পলাইন নাম্বার আছে, নাম্বারটা খুব সহজ, 16,000। রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এটা খোলা থাকে, সরকারি ছুটি ব্যতীত। সিরিয়াল নাম্বার 14। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। মুছে ফেলার পর নতুন করে আঁকা হয়েছে শেখ হাসিনার গ্রাফিতি। এরপর সেই ছবিতে ঝাড়ু ও জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা। দুপুরে টিএসসিতে রাজু ভাস্কর্যের পাশে মেট্রো রেলের পিলারে আঁকা গ্রাফিতিতে এই কর্মসূচি পালন করা হয়। এর আগে কারওয়ান বাজারে শেখ হাসিনার ফাঁসির দাবিতে কুশপুত্তলিকা পোড়ায় ছাত্রদল। গত 28 ডিসেম্বর রাজু ভাস্কর্যের সামনে মেট্রো রেলের পিলারে আঁকা শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে। এই পরিস্থিতিতে শনিবার রাতে পুনরায় আঁকা হয় সেটি। ঘোষণা করা হয় ঝাড়ু ও জুতা নিক্ষেপ কর্মসূচি। কর্মসূচি পালন করে ছাত্র জনতা বলেন, শেখ হাসিনার প্রতি ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করতে এবং স্বৈরাচারের পরিণতি নতুন প্রজন্মের কাছে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরতেই এই আয়োজন। যেই সকল ব্যক্তি, দল এবং রাজনৈতিক সংগঠন গণহত্যা সহ স্বৈরাচারমূলক আচরণ করবে, তাদেরকে আমরা যুগে যুগে এরকমভাবে জুতা নিক্ষেপ করব। খুনিদের প্রতি যে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার প্রতি যে ঘৃণাটা, সেই ঘৃণার দিক থেকে সেই ঘৃণা নিয়ে তারা আজকে এখানে জুতা নিক্ষেপ কর্মসূচি করছে। আজকে আমরা স্বৈরাচারকে জুতা নিক্ষেপ করছি। এই সময়ে এসে তাকে জুতা নিক্ষেপ আমাদের ভিতরে সেই চেতনাকে আবার নতুন করে জাগ্রত করবে। এদিকে গণহত্যার দায়ে বিচার দাবি করে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে শেখ হাসিনার কুশপুত্তলিকা পোড়ায় ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় তারা স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে ফাঁসি দেওয়ার দাবি জানান। এই ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে হাসিনার দোসররা এখনো আছে। দিল্লির দাসী হাসিনাকে দেশে ফিরিয়ে এনে হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। এর ফলে মাধ্যমে হাসিনাকে এনে জনসম্মুখে রেখে তার মৃত্যুদণ্ড আমরা কামনা করতেছি। ছাত্রদল নেতারা বলেন, ষড়যন্ত্রে লিপ্ত গণহত্যার দোসরদের প্রতিরোধের বিকল্প নেই। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। নীলফামারীতে 2014 সালে ক্রসফায়ারে নিহত দলের এক নেতার পরিবারকে নতুন বাড়ি উপহার দিয়েছে আমরা বিএনপি পরিবার। ঘরের চাবি হস্তান্তর উপলক্ষে আয়োজিত সমাবেশে অংশ নেন কেন্দ্রীয় নেতারা। ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, আন্দোলনে অনেক মানুষ আত্মহত্যা দিয়েছে, এখন সময় নতুনভাবে আগামীর বাংলাদেশ গড়ে তোলার। 2014 সালের 18 জানুয়ারি ক্রসফায়ারে প্রাণ হারান নীলফামারীর লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী। এর আগে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় তার বাড়িতে। গেল 11 বছর ধরে দুর্বিষহ জীবন কাটানো গোলাম রাব্বানীর পরিবারকে নতুন বাড়ি তৈরি করে দেয় আমরা বিএনপি পরিবার।
নবনির্মিত ঘরের চাবি হস্তান্তর উপলক্ষে সমাবেশের আয়োজন করা হয়। যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ভার্চুয়ালি যুক্ত হন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার সবকিছু হরণ করেছিল শেখ হাসিনা। গোলাম রব্বানী প্রতিবাদ করায় তাকে প্রাণ দিতে হয়। মানুষের যে অধিকার, ওই যে পালিয়ে গেছে যে 5 তারিখে স্বৈরাচার, সে সেই অধিকারকে দাবিয়ে রাখতে চেয়েছিল। গোলাম রব্বানী সেটার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, মানুষের পক্ষে কথা বলেছিল। সে কারণেই স্বৈরাচারের দোসর তাকে হত্যা করেছে। তারেক রহমান বলেন, দেশ স্বৈরাচার মুক্ত হলেও সামনে আছে বড় যুদ্ধ। দেশের মানুষের পাশে থাকার চেষ্টাই বিএনপির সবচেয়ে বড় শক্তি। স্বৈরাচার পালিয়ে গিয়েছে, বাংলাদেশের মানুষ এখন স্বৈরাচার মুক্ত। এখন সামনে আমাদের আরেকটি বড় যুদ্ধ। মানুষের কথা বলবে, সেই কথাগুলো যাতে ঠিকভাবে বলতে পারে এবং সেই কথাগুলো যাতে যেখানে পৌঁছানো উচিত সেই পর্যন্ত পৌঁছাতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশ এগিয়ে নিতে হলে অবশ্যই প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। সুষ্ঠু ভোট হলে নির্বাচিত জনপ্রতিনিধিরা কাজ করবেন দেশের জন্য, জনগণের জন্য। স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, এখন সামনে হচ্ছে দেশ গড়ার সময় এবং এই দেশকে যদি গড়তে হয় তলমত নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, আমরা যদি দৃঢ়ভাবে প্রতিজ্ঞ থাকতে পারি, তাহলেই এই দেশকে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারবো। সমাবেশে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহত 10 পরিবারকে আর্থিক সহায়তা দেয় আমরা বিএনপি পরিবার। মাহমুদ রফিন, যমুনা নিউজ, নীলফামারী। দর্শক, সংবাদের শুরুতে আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম, অন্তর্বর্তী সরকারের তরফ থেকে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির কথা জানানোর পর আগামীকাল শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কর্মসূচির ব্যাপারে সিদ্ধান্ত নিতে মিটিং করছেন সংগঠন দুটির নেতারা। সে বিষয়ে আরেকটু জানবো আমাদের সহকর্মী তানভীর মৌসুমের কাছ থেকে। মৌসুম, আপনার কাছ থেকে একেবারে নতুন খবর জানতে যাচ্ছি, আপডেট কি? ন্যান্সি, এই বাংলা মোটর রূপায়ণ টাওয়ারের দ্বিতীয় তলায় আজকে যে এখন একটা আলোচনা হচ্ছে এবং সেই আলোচনার মাধ্যমেই হয়তো যে চূড়ান্ত সিদ্ধান্তটি, সেই সিদ্ধান্তটি চলে আসবে। তবে এর আগে গতকালকে এই গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র, বিপ্লবের যে ঘোষণাপত্র, সেটি যে ঘোষণা করা হবে সেই বিষয়ে কিন্তু আগে থেকে একটি সময়সূচি নির্ধারিত করা থাকলেও এরপর আমরা দেখেছি আজকে রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের তরফ থেকে কিন্তু একটি ব্রিফিং করা হয় সাংবাদিকদেরকে, যেখানে বলা হয়েছে যে সরকার তাদের উদ্যোগে, তাদের নিজস্ব উদ্যোগে তারাও কিন্তু এই যে এই ঘোষণাপত্র, সে ঘোষণাপত্র তৈরির তারা উদ্যোগ নিয়েছে এবং এর আগ পর্যন্ত কিন্তু বলা হয়েছিল যে এটি আসলে একটি প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবে বলা হলেও আজকে কিন্তু বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার তারা এই যে ঘোষণাপত্রটি, তারা একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নিয়েছে এবং যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এই যে আন্দোলন, এই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থী, ছাত্রছাত্রীরা, তারা এবং অন্যান্য যে সকল রাজনৈতিক দল, তাদের সবার মতামতের বিষয়টি এখানে প্রাধান্য পাবে। তাদের সবার মতামত নেওয়া হবে এবং তাদের যে আশা আকাঙ্ক্ষা, তাদের মতামত, সেগুলোর প্রতিফলন ঘটবে সেই ঘোষণাপত্রে এবং সেটি আসলে সমন্বয় করেই, সব ধরনের পক্ষের সাথে সমন্বয় করেই এই ঘোষণাপত্রটি তৈরি করা হবে। এবং এরপর এই যে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সেই ব্রিফিংয়ের পর আমরা দেখতে পাই যে এখানে কিন্তু পরবর্তীতে একটি জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে এবং সেখানে কিন্তু এই বিষয়টি নিয়েই হচ্ছে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানতে পারবো। তবে এই যে সরকারের যে এই ঘোষণাপত্র তৈরির উদ্যোগ, সেই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সার্জিস আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সার্জিস আলম, এবং তিনিও কিন্তু বলেছেন যে এই যে সরকারের যে উদ্যোগ, সেটাকে তারা তাদের পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছে এবং তারপর হয়তো আমরা জানতে পারবো যে তারা সরকারের সাথে একীভূত হয়ে পরবর্তীতে এই ঘোষণাপত্র নিয়ে তারা অন্য কোনো সিদ্ধান্ত নিচ্ছেন কিনা। ন্যান্সি, নিশ্চয়ই আপনার মাধ্যমে সেই সিদ্ধান্ত আমরা জানতে পারবো। আপনাকে ধন্যবাদ। গণঅভ্যুত্থানকে ধারণ করে সরকারের উদ্দেশ্য কার্যক্রম সফল করতে মাঠ প্রশাসনকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সাথে ভিডিও কনফারেন্সে তিনি এই নির্দেশ দেন। এ সময় পুলিশের মধ্যে থাকা অপরাধীদের বিচার নিশ্চিত করার কথাও বলেন প্রধান উপদেষ্টা। রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতেও নির্দেশ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তাদেরকে অন্যরা
দেখবে যে হ্যাঁ। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে 4টি বিভাগের 31টি জেলার কর্মকর্তাদের সাথে আলোচনা সভায় যুক্ত হন ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কর্মকর্তারা এই সভায় যোগ দেন। জনগণের কাছে সরকারের যা যা দায়িত্ব সেটা পৌঁছে দেওয়া। প্রধান উপদেষ্টা জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য ও কার্যক্রম সফল করতে মাঠ প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেন। আমরা যে কাজকর্মগুলো করব সেগুলো যাতে মানুষ মনে করে যে হ্যাঁ একটা বড় পরিবর্তন হয়েছে, পরিবর্তনটা যেন চোখের লাগে, এই একটা বিষয়। এটা সার্বিক বিষয়। এটা যে কাজই করি না কেন, যে অভ্যুত্থানের কাঠামোতে আমরা সেই কাজগুলো করি, যে স্পিরিটটাকে যেন আমরা সামনে নিয়ে আসতে পারি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, পুলিশে কর্মরত অনেকে দোষী, আবার অনেকে নির্দোষ। যারা নির্দোষ তাদের নির্বিঘ্নে কাজ করার সুযোগ সৃষ্টি করে দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। যে যারা দোষী তাদের অবশ্যই শাস্তি হবে, কিন্তু যারা নির্দোষ তারা যেন নিশ্চিতভাবে তাদের ভূমিকা পালন করতে পারে এবং মানুষ এটা বুঝতে পারে যে দোষী এবং নির্দোষী দুই ক্যাটাগরির মধ্যে যেন ডিস্টিংশনটা করতে পারে, যেটা আমরা যারা নির্দোষ তারা যেন সবাইকে জানান দিতে পারি যে আমরা এর সঙ্গে জড়িত ছিলাম না। আসন্ন রমজানে দ্রব্যমূল্য ও পণ্য সরবরাহ শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। সবকিছু গুছিয়ে আসেনি সেই জন্য। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি মঙ্গলবার প্রাথমিক প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। বিকেলে মন্ত্রণালয়ের এক বৈঠক শেষে তিনি বলেন, অনেকগুলো সংস্থার তথ্য সমন্বয় করতে সময় লাগছে। জানান, অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে প্রাপ্ত বিভিন্ন আলামত বিদেশের ল্যাবে পাঠানো হবে। গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আব্দুল মান্নান ভূঁইয়া জানিয়েছেন, আগুনে ক্ষতিগ্রস্ত 7 নম্বর ভবনটি ব্যবহার উপযোগী করা সম্ভব। 26 ডিসেম্বর রাত 1:52 সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগে। তাতে 4টি ফ্লোরে থাকা 5টি মন্ত্রণালয়ের দপ্তর ক্ষতিগ্রস্ত হয়। সেই ঘটনায় সরকার উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রাথমিক প্রতিবেদন 30 ডিসেম্বর প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার কথা ছিল, তবে প্রস্তুত না হওয়ায় রিপোর্ট জমা দেওয়া হবে মঙ্গলবার বিকেল 5টার মধ্যে। প্রাথমিকভাবে 30 তারিখ পর্যন্ত টাইম দেওয়া হয়েছিল। আজকে ক্যাবিনেট থেকে অনুমতি নিয়েছি যাতে আমাদের কারণ কিছু টেস্টিং আজকে রাত্রে হবে, তো এগুলো হলে পরে হয়তো কালকে আবার আমরা বসে আমরা কালকে একটা প্রাথমিক একটা ধারণা করতে পারবো। আমরা আশা করছি ইনশাআল্লাহ। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন থেকে সোমবারও আলামত সংগ্রহ করা হয়। চূড়ান্ত রিপোর্ট দেওয়ার আগে সেগুলো বিদেশের ল্যাবে পরীক্ষার কথা জানান কমিটির প্রধান। কিছুগুলো জিনিস আমাদেরকে ল্যাবরেটরি থেকে টেস্ট করা হচ্ছে, কিছু টেস্ট করা হয়েছে, আবার আজকেও কিছু আলামত নেওয়া হচ্ছে, সেগুলো টেস্ট করা হয়েছে। আমরা পাঠাচ্ছি, তো আগেই সিদ্ধান্ত নিয়েছি আমরা সব পাঠাবো। উইল গো টু দি অল লেংথস, কারণ ওই জন্যই ওইটা বিদেশে যেখানে এটা সুবিধা আছে সেখানে পাঠাবো। এদিকে সচিবালয়ে 7 নম্বর ভবনটিতে তালা লাগিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রকৌশলীরা বলছেন, মেরামত করে ভবনটি ব্যবহার উপযোগী করা যাবে। কোনো হ্যান্ডওভার করে নাই মনে হয়। আপনারা কি ভবনের দায়িত্ব নিয়েছেন? না, এখনো তো পুলিশের কাছে, এটা কর্তৃপক্ষ ডিসিশন দিল। তবে দেখে যেটা মনে হয় এটা রিপেয়ার করা সম্ভব। আমরা নিজেরাও যত দূর খোঁজখবর নিচ্ছি, জিজ্ঞাসা করছি কেয়ারটেকার বা এভরিথিং, মোটামুটি আমাদের গণপূর্ত বিভাগের মোটামুটি কোনো ধরনের ছিল না। এদিকে 4 দিন পর সচিবালয়ে সংবাদ সংগ্রহের কাজে প্রবেশ করতে দেওয়া হয় গণমাধ্যম কর্মীদের। তবে সচিবালয়ের ভেতরে সীমিত সংখ্যক গাড়ি প্রবেশ করতে দেওয়া হয়েছে। সব ধরনের অস্থায়ী কার্ড বাতিল করায় সচিবালয় ছিল ফাঁকা, ছিল না প্রাণচাঞ্চল্য। যারা এসেছেন করেছেন জরুরি কাজ। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগের অধ্যায় শেষ। তাদের শাসন আমলে হওয়া খুন, গুম, লুটপাটের বিচার করে পাচার হওয়া অর্থ ফেরত আনতে হবে। ঠাকুরগাঁওয়ে জেলা জামাতের কর্মী সম্মেলনে এমনটা বলেছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রতিবেশী দেশকে বাংলাদেশের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বানও জানান জামাতের আমির। দীর্ঘদিন পর ঠাকুরগাঁওয়ে জামায়াতে ইসলামীর বড় জমায়েত কর্মী সম্মেলনে অংশ নিতে নির্ধারিত সময়ের আগে থেকেই সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে জড়ো হতে থাকেন জেলার নেতাকর্মীরা। সম্মেলনে যোগ দেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি আওয়ামী লীগ সরকারের আমলে দলের নেতাকর্মীদের ওপর জুলুম নির্যাতনের চিত্র তুলে ধরেন। বলেন, 17.5 বছর পর দেশের মানুষ স্বস্তিতে শ্বাস নিতে পারছে।
দামি সরকার হওয়ার কারণে সামান্য একটু ফুতেই উড়ে গেছে সরকার। এখন তারা আবার হুমকি ধমকি দিচ্ছেন, আবার তারা ফিরে আসবেন, দেশ দখল করবেন। আত্মস্বীকৃত খুনের হুঙ্কার দিয়েই চলেছে। আমরা তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, এই অধ্যায় ক্লোজ। জামায়াতে ইসলামী প্রতিবেশী দেশের প্রতি শ্রদ্ধাশীল থাকতে চাই উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান বলেন, বাংলাদেশের মানুষই ঠিক করবে কে ক্ষমতায় আসবে আর কে আসবে না। আমরা চাই আমাদের প্রতিবেশীরা শান্তিতে থাকুক, আবার আমরা চাই তারাই যেন আমাদের অশান্তির কারণ না হয়। কিন্তু মাঝে মধ্যেই তারা বাউন্ডারি ক্রস করেন। বাংলাদেশের মসনদে কে বসবে, কে কার সাথে জোট বাঁধবে, কে সরকার গঠন করবে, তারা বাংলাদেশে এসে তরকারিতে লবণ দেন। আমরা আগামীতে আমাদের তরকারিতে আর কাউকে লবণ দিতে দেখতে চাই না। এর আগে সকালে দিনাজপুরের বীরগঞ্জে পথসভায় বক্তব্য দেন জামায়াতের আমির। বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশকে কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। জাহিদ হাসান, যমুনা নিউজ। রাজধানী মোহাম্মদপুরে পূর্ব ঝগড়ার জেরে ছুরিকাঘাতে সজীব আহমেদ নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। তবে পরিবারের অভিযোগ এটা ছিনতাই চক্রের কাজ। এদিকে এলাকাবাসীর অভিযোগ ছিনতাইকারী চক্রের কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন সবাই। নিহত সজীব আহমেদ, বয়স 18, মোহাম্মদপুর টাউন হল এলাকায় সবজি বিক্রি করত, পাশাপাশি বাসাবাড়ি পরিবর্তনে মজুরি খাটত। আমার ছেলের মতন কারোর সাথে খারাপ ব্যবহার না, ও চুপচাপ খুব শান্তশীল ছিল। পরিবারের অভিযোগ, সোমবার বিকেলে এক বন্ধুর সাথে মা ও শিশু হাসপাতালের সামনে এলে মোবাইল ছিনতাইকারীর খপ্পরে পড়ে। মোবাইল দিতে রাজি না হলে তার পেটে ছুরি চালিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী। তো অবশ্যই চাই যে আইনের এরকম ব্যবস্থা নোক, আমার ছেলের সাথে আজকে আরো কারো মার সন্তানের সাথে এরকম কিছু না হোক। ওরা আইন কড়াকড়ি হোক, রাস্তাঘাটে মানুষ নিরাপদভাবে চলতে পারে। ছিনতাই বিষয়টা আসলে মোহাম্মদপুরে অনেক বেশি অতিরিক্ত বেড়ে গেছে। আমার ভাগিনার বিচারটা আমি সুষ্ঠুভাবে যেন পাই। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, বিকেলে মা ও শিশু হাসপাতালের সামনে ধস্তাধস্তি ঘটে 3 জনের মধ্যে। এ সময় একটি চায়ের দোকান থেকে ছুরি নিয়ে সজীবের পেটে আঘাত করা হয়। প্রথমে ওই দোকানে গেছে ছুরি আনতে, কারাকারি করছে, দেয় নেই। এই দোকানে আইছে, এই দোকানে থেকে কারাকারি করছে, হাতে আঙ্গুলের ব্যথা পাইছে। পরে এখানে তো কেউ নাই, হ্যাঁ, এখান থেকে ছুরিটা লয়ে গেছে। যে মারছে ওরে চিনি না, কিন্তু এখানে নাম শুনছি যে আব্দুর রহমান নাম। এদিকে পুলিশ বলছে, পূর্ব বাদানুবাদের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। পূর্ব শত্রুতা ছিল, ঘটনার যা বোঝা যায় সাক্ষী প্রমাণে। ওর সাথে নিহতের সাথে যে ছেলে ছিল, এরা 2 জন আর ও ছিল একা। যে ছেলেটা মারছে, মারামারি এক পর্যায়ে ও ছুটে যায় পাশের দোকান থেকে আধা কাটা একটা চাকু নিয়ে এসে, চায়ের দোকানে আধা কাটে না, সে চাকু নিয়ে এসে একে বসায় দিছে। এই হলো ঘটনা। যে ছেলেটা মারছে সে নেশাখোর, তুচ্ছ ব্যাপার। এর আগের দিন ওকে একটা ঘুষি মারছে, এরকম একটা ঘটনা। এলাকাবাসীরা বলেন, মাদক ও ছিনতাইকারী চক্রের কারণে অতিষ্ঠ তারা। তাদের অভিযোগ, পুলিশি তৎপরতা না থাকায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। কয়েকজন মিলে আসে, গলার ভিতরে চাকু লাগাই দেয়, তারপরে মনে করেন যে থাপ্পড় দিয়ে মোবাইল টোবাইল নিয়ে চলে যায়। ওই দেখা গেছে দোস্তকে হাত দিয়ে পাশে হাত দেয়, দিয়ে ধরে মোবাইল পকেট থেকে নিয়ে চলে যায়। এই যে ছিনতাইটা হচ্ছে, এটা তো আমাদের জন্য ভয়াবহ। যেমন আমরা রোডে একা আসতে পারি রাতের বেলা কোনো কাজে, সেই ক্ষেত্রে তো আমাদেরও ধরে বসতে পারে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও উপযুক্ত বিচার দাবি করেছে পরিবার। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা। বিপিএল এর টিকিট সংগ্রহ নিয়ে তৈরি হয়েছে বিশৃঙ্খলা। টিকিট প্রত্যাশীরা টিকিট না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন। সকাল থেকেই বুথগুলোর সামনে জড়ো হতে থাকেন তারা। পরে টিকিট সোল্ড আউটের ঘোষণা এলে ক্ষিপ্ত হয় উপস্থিত দর্শকরা। রাস্তা বন্ধ করে ক্ষোভ প্রকাশ করতে থাকেন তারা। এক পর্যায়ে বিসিবির মূল ফটক ভেঙে ফেলেন তারা। মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল এর উদ্বোধনী ম্যাচের প্রায় 1.5 ঘন্টা আগের চিত্র এটি। টিকিট না পেয়ে স্টেডিয়ামের 2 নং গেট ভেঙে ফেলে বিক্ষুব্ধ সমর্থকরা। কেউ রাত থেকে দাঁড়িয়ে, কেউ ভোর থেকে। কাউন্টার বন্ধ, নির্ধারিত ব্যাংকের শাখায়ও নেই টিকিট। এর মাঝে অনলাইনে টাকা কাটলেও অনেকেই পাননি কাঙ্ক্ষিত টিকিট। তার উপর বরাবরের মতোই কালোবাজারিদের দৌরাত্ম্য। সব মিলে সোমবার সকাল থেকেই সরগরম মিরপুর স্টেডিয়াম প্রাঙ্গণ। গতকালকে সারাদিন এখানে ছিলাম, কোনো টিকিট আমরা পাই নাই। এখন সকাল থেকে এখানে আসে, টিকিট দিচ্ছে না। তারপরে অনলাইনে কিছু টিকিট দিচ্ছে, আমাদের ফ্রেন্ডসরা অনলাইনে কিনছে। তারা বলতেছে ব্যাংকে যাইতে টিকিট দিবে, ব্যাংক আলাদা বলতেছে আমাদেরকে টিকিট দেওয়ার জন্য না করে দিছে। অনেকে অনলাইনে টিকিট কিনছে, কিন্তু টিকিট আসলে কেউ পায় না। ভাই আমরা যেমন লাগে এই টিকিটটা কালকে 200 টাকা
ছিল 230 টাকা, আজকে 570 টাকা করছে। অ্যাভেলেবল টিকিটটা পাওয়া যেত, কাউন্টারে গেটে পাওয়া যেত। এই বছর এই ক্রাইসিসটা আমরা বুঝতে পারতেছি না কেন। অনলাইনে যখন হচ্ছে আমরা ঢোকার ক্ষেত্রে টিকিটটা যখন আমরা দেই তখন সাথে সাথে রিজেক্ট হয়ে আসে, কিন্তু টাকা ঠিকই কেটে নেয়, কিন্তু টিকিট পাওয়া যাইতেছে না। অনলাইনে চেষ্টা করতে থাকছি, রাত 1টার সময় কাউন্টারে আসছি, ইনডোরে গেছি, ওই জায়গা থেকে মধ্যবিত্ত ওই যে আপনার ব্যাংকে গেছি, এই জায়গায় আসছি, কোনো জায়গায় পাই নাই। বিসিবিকে ভুয়া স্লোগানে ক্ষোভ ঝাড়তে থাকে ক্ষুব্ধ জনতা। এরপর প্রধান ফটকে এসে আটকে দেন রাস্তা, গাড়ি আটকে সৃষ্টি হয় জ্যামের। বিপাকে পড়ে ক্রিকেটারদের বহনকারী টিম বাসও। পরে 4 নং গেট দিয়ে প্রবেশ করানো হয় টিম বাস। উত্তেজিত সমর্থকরা গেট ভেঙে প্রবেশের চেষ্টা করলে লাঠিচার্জ করে পুলিশ ও বিসিবির নিরাপত্তা কর্মীরা। পরিস্থিতি শান্ত করতে মোতায়েন করা হয় কয়েক প্লাটুন সেনাবাহিনী। নিরাপত্তা জোরদার করতে যোগ দেয় র্যাব সদস্যরাও। বিপিএলের একদিন আগে বিসিবির টিকিট নিয়ে সিদ্ধান্ত গ্রহণে অব্যবস্থাপনাটা স্পষ্ট, যার কারণে ঘটেছে এমন এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। সেই দায় কি এড়াতে পারে ক্রিকেট বোর্ড? আপাতত সমর্থকদের প্রত্যাশা এটাই, আগামীকাল থেকে অর্থাৎ বিপিএলের পরবর্তী দিনগুলো থেকে ফিরবে শৃঙ্খলা, ঠিকভাবে টিকিট পাবে সমর্থকরা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।